এই যে পারমাণবিক বোমার একটা লড়াই শুরু করেছে, এটা তো কারোর জন্য শুভ হবে না। আসলে উন্নয়নের মূল লক্ষ্য হচ্ছে যে মানুষের এই সক্ষমতাটা বাড়ানো। সমাজে সব ব্যক্তির চিন্তা চেতনা একই সঙ্গে একই দিকে যাবে না। মানে অমর্ত্য সেনের পক্ষে একেবারে শুদ্ধ সমাজতান্ত্রিক ব্যক্তি হওয়া সম্ভব না। চর্চা সংলাপে আজ আমরা কথা বলবো অর্থনীতিবিদ ও লেখক গবেষক ডক্টর সেলিম জাহানের সঙ্গে। তবে আমরা চলমান বিষয় নিয়ে কথা বলবো না, কথা বলবো তিনি দীর্ঘদিন যার সান্নিধ্যে ছিলেন, যার সঙ্গে কাজ করেছেন, অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর অমর্ত্য সেন সম্পর্কে। ডক্টর সেলিম জাহান যখন জাতিসংঘের ইউএনডিপি কর্মসূচির অধীনে কাজ করছেন, পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন, তখন সেই কাজের সুবাদে তার সাথে পরিচয় ও ঘনিষ্ঠতা হয় ডক্টর অমর্ত্য সেনের সঙ্গে। তো কীভাবে দেখছেন অমর্ত্য সেনকে, যার হৃদয়ে বাংলাদেশ? অমর্ত্য সেন মানেই তিনি বাংলাদেশকে সবসময় ধারণ করতেন, লালন করতেন। এমনকি তিনি যে নোবেল পুরস্কার পেয়েছেন সেই অর্থের অর্ধেক পশ্চিমবঙ্গের বাঙালিদের কল্যাণে এবং অর্ধেক বাংলাদেশের বাঙালিদের কল্যাণে দিয়ে ব্যয় করেছেন, দিয়েছেন। এটি কিন্তু একটি বড় পাওনা বলে মনে করি বাংলাদেশের। তা আমরা এসব নিয়ে কথা বলবো। ডক্টর সেলিম জাহান, আপনাকে চর্চার সংলাপে স্বাগত। অমর্ত্য সেনের সঙ্গে তো আপনি দীর্ঘদিন কাজ করেছেন। অমর্ত্য সেনকে আমরা চিনি, তার জন্ম এখানে না হলেও জন্ম শান্তিনিকেতনে, কিন্তু তিনি এই বাংলাদেশের, এই ঢাকার সন্তান। এখানে তিনি ছোটোবেলায় পড়াশোনা করেছেন, তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, এটি আমরা জানি। কিন্তু আপনি জাতিসংঘে একসঙ্গে কাজের সুবাদে তার সাথে যে পরিচয়, ঘনিষ্ঠতা, সে সম্পর্কে যদি আমাদের জানান আমাদের দর্শক শ্রোতাদের। অশেষ ধন্যবাদ সোহরাব হাসান। আমি অমর্ত্য সেনের সঙ্গে আমার পরিচয়, এমন আমার হৃদ্যতা এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের কর্মবলয়, এই সব বিষয়টা মিলে আমি অমর্ত্য সেনকে 3 দিক থেকে দেখেছি। একটা দিক হচ্ছে তার পেশাজীবী, তার বুদ্ধিবৃত্তিক চর্চা, তার মেধা, তার শাণিত জ্ঞান। তো সেটা আমাদের কাজের মধ্যে তার প্রকাশ হয়েছে এবং যখনই তার সান্নিধ্যে এসেছি, আমরা একত্রে কাজ করেছি, এই জিনিসগুলো আমাকে আকর্ষণ করেছে। যে প্রত্যেকটি বিষয়ের নিখুঁত যে বিষয়টি, সেটিকে তুলে নিয়ে আসা, প্রত্যেকটা যুক্তির পেছনে কি কারণ আছে সেটা খুঁজে বার করা, এবং সেই সঙ্গে সঙ্গে মানুষকে উন্নয়ন বিতর্ক, উন্নয়ন আলোচনার মাঝখানে রাখা, যেটা তার সারা জীবনের দর্শনের একটা অংশ। সেটার আমরা বারবার দেখেছি এবং আমরা এটাও দেখেছি যে তিনি নিজেকে শুধুমাত্র শুদ্ধ অর্থনীতির মধ্যে আবদ্ধ রাখেননি। তিনি অর্থনীতিবিদ, সেই সঙ্গে সঙ্গে তিনি দার্শনিকও। বিভিন্ন রকমের দর্শন, বিশেষত তিনি কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে দর্শন বিষয়েও পড়িয়েছেনও একদম। তো সেই ব্যাপারে তার দার্শনিক চিন্তা চেতনা, সেটাও আমাদেরকে অভিভূত করেছে। এটা গেল তার সত্যিকার অর্থে পেশাজীবী বা বিদ্যায়তনিক দিক। দ্বিতীয় যে দিকটি, যেটি আমি মনে করি যে আমরা যখন একত্রে কাজ করেছি আমার এটা দুর্লভ একটা সুযোগ হয়েছে, সেটা হচ্ছে যে তিনি এবং আমি দুজনেই বাঙালি এবং আমাদের একটা যেটাকে বলা যে অভিন্ন একটা স্মৃতির জায়গা আছে এবং সেটা হচ্ছে ঢাকা শহর। আপনি যেমনটা উল্লেখ করলেন, ঢাকায় পড়াশোনা করেছেন, ঢাকায় বড় হয়েছেন, ওয়ারিতে তাদের পৈতৃক বাড়ি ছিল, জগৎ কুটির তার দিদিমার নামে, ঠাকুমার নামে। তো এই যে ঢাকা বিষয়ক ব্যাপারগুলো, এগুলো সম্পর্কে কিন্তু তার অসম্ভব ঔৎসুক্য এবং কৌতূহল ছিল, কারণ তিনি খুব ছোটোবেলায় ঢাকা ছেড়েছেন, তারপরে দেশ ভাগ হয়েছে। তো
তার পিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের শিক্ষক ছিলেন এবং সেই সময়কার ঢাকার যে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে তার পিতার জানাশোনা ছিল এবং তার পিতার কিছু চিঠিপত্র তিনি আমাকে দেখিয়েছিলেন, যেগুলো পরবর্তীকালে অধ্যাপক অমিয় দাশগুপ্তের কন্যার কাছে তিনি লিখেছিলেন, আশুতোষ সেন। তো সেখানে এখানকার ঢাকার তখনকার দিনের যে দেশভাগের সময় বা তার ঠিক পরে পরে বা আগে যে সমস্ত ব্যক্তিবর্গ খুব মানে সক্রিয় ছিলেন রাজনীতিতে, সমাজের বিভিন্ন কার্যকলাপে, সেই সম্পর্কেও তার একটা বিশাল আগ্রহ ছিল। এবং আরেকটা বিশাল আগ্রহ ছিল বাংলা বই, যেগুলো ঢাকা থেকে প্রকাশিত হচ্ছে, কবিতা বা ইত্যাদি। অনেক সময় তিনি আমার দপ্তরে আসতেন, বসতেন এবং বইয়ের পাতা উল্টাতেন এবং বই পড়তেন। আর তৃতীয় যে বিষয়টা বা যে দিক থেকে আমি তাকে চিনেছি সেটা হচ্ছে মানুষ অমর্ত্য সেন। আমার কাছে সবসময় মনে হয়েছে, যেটা আমি তাকে একসময় ঠাট্টা করে বলেছিলাম, যে মানুষের ছাপে আমাদের মাপে আমরা সবাই আপনার কাছে খর্বকায়। তো আমার কাছে মনে হয়েছে যে মানুষের মাপে আসলে আমরা তার কাছে পৌঁছতে পারিনি। তার যে মানবিক বোধ, মানবতা, এগুলো শুধুমাত্র গ্রন্থ উদ্ভূত নয়, এগুলো তার জীবন করে নয়। হ্যাঁ, না পড়াশোনা করে নয়, বুদ্ধিবৃত্তির ব্যাপার নয়, বা মেধা দিয়ে তিনি বুঝতে চেষ্টা করেছেন এইটা করা উচিত তা নয়। এটা একেবারে তার জীবনবোধ থেকে, যাপিত জীবন থেকে। তার মায়ের একটা বড় ভূমিকা ছিল অমিতা সেনের, যেটা তিনি বারবার উল্লেখ করেছেন, সেইখান থেকে তিনি এসেছেন। যেমন তার দুর্ভিক্ষের উপরে অনেক বই আছে এবং সত্যিকার অর্থে দুর্ভিক্ষের উপরে তার যে কাজ, সেটা তার নোবেল স্বীকৃতির একটা বিষয়। বিশেষ করে 1943 সালের দুর্ভিক্ষ, হ্যাঁ, 43 সালের মন্বন্তর, 50-এর মন্বন্তর হিসেবে যেটা পরিচিত বাংলা সাল অনুযায়ী, হ্যাঁ সেইটাই। এবং তিনি বলেছেন যে আসলে আমি তো মন্বন্তর বা দুর্ভিক্ষ কাছাকাছি দেখিনি, বা আমি সেটার মাঝখান দিয়েও যাইনি। আমাদের বিত্তবান পরিবারে সেই দুর্ভিক্ষের যে ছায়া সেটাও পড়েনি, কিন্তু তবু আশেপাশের যে মানুষ, আশেপাশের যে পরিবেশ, সেইটা থেকে আমি এই দুর্ভিক্ষ সম্পর্কে আমার যে জ্ঞান, আমার যে অনুভূতি, সেটা পেয়েছি। এবং একটা বিষয় এখানে একটু উল্লেখ করতে চাই, যে শান্তিনিকেতনে যখন তিনি ছাত্র হিসেবে ছিলেন, পরবর্তী সময় বিভিন্ন গবেষণার জন্য যখন তিনি পশ্চিমবঙ্গে এসেছেন, সাইকেলে করে ভীষণভাবে ঘুরতেন। এবং সাইকেলে তিনি বলতেন যে ঘুরতে আমার ভালো লাগে গ্রামাঞ্চলে, পল্লী গ্রামে, কিন্তু আরেকটা ভালো লাগে যে মানুষের সঙ্গে তার যে সংযোগ, কথাবার্তা, মানুষকে বোঝা, সমাজকে বোঝা, পরিবারকে বোঝা। আমার মনে হয় যে এগুলো তার চিন্তা চেতনায় একটা বড় প্রভাব ফেলেছে। 1998 সালে তিনি নোবেল পুরস্কার পেলেন এবং অর্থনীতিতে তিনি একমাত্র বাঙালি যিনি নোবেল পুরস্কার পেয়েছেন। এটা আমাদের গর্বের বিষয়। না, আরেকজন পেয়েছেন, অভিজিৎ ব্যানার্জি। সেটা পরে, হ্যাঁ, পরে তখন পর্যন্ত তিনি পেয়েছেন এবং পরবর্তীকালে আমাদের দেশের ডক্টর মোহাম্মদ ইউনূস পেয়েছেন, কিন্তু সেটা শান্তিতে। এই যে ওই সময়টা যদি আপনি অভিজ্ঞতাটা একটু বলেন, কারণ তখন তিনিও নিউ ইয়র্কেই ছিলেন। হ্যাঁ, ওই দিনের অভিজ্ঞতাটা, ওই দিনের কথা আমার পরিষ্কার মনে আছে। কারণ তার আগে থেকেই আমরা মানে আঁচ করছিলাম বা আশা করছিলাম প্রত্যেক বছর যে তিনি নোবেল প্রাইজ পাবেন, কিন্তু সেটা ঘটেনি। তারপরে 98 সালে আমার মনে আছে যে আমি সেদিন একটু সকালে সকালে দপ্তরে গিয়েছি, কারণ অনেক কাজ জমেছিল। ভেবেছি যে আগে গিয়ে যদি আমি কাজগুলো সারতে পারি। তো এইটা যখন বাড়ি থেকে যখন বেরোই, তখন হচ্ছে প্রায় 5:30টার মতো বাজে, সকালবেলা। তো এখন ফোন এলো এবং তিনি ফোন করেছেন। তিনি বললেন যে আমি নিউ ইয়র্কে আছি এবং আমি আজকে সকালেই তার স্ত্রী এমা রথচাইল্ডের কাছ থেকে, কেমব্রিজ থেকে ফোন করে বলেছেন যে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। তো তখন তিনি বললেন যে এই খবর তো চাউর হয়ে গেলে পরে হোটেলে প্রচুর সাংবাদিক আসবে, টিভি ক্যামেরা আসবে, তা আমি এটাকে সামলাবো কী করে? তখন আমি বললাম যে যেহেতু আপনার কাজের পরিধি আমাদের দাপ্তরিক কাজ, মানব উন্নয়ন, মানব কল্যাণ, তার সাথে সম্পৃক্ত এবং কর্মসূত্রেও আপনি আমাদের সঙ্গে সম্পৃক্ত, সবচাইতে ভালো হয় যদি আপনি আমাদের দপ্তরে চলে আসেন, তারপরে আমরা দেখি কি করা যায়। তো তিনি চলে আসলেন 7:30, 8টার মধ্যেই। তো তারপরে আমরা বিভিন্ন জিনিস আয়োজন করলাম, যে সংবাদদাতারা আসলে পরে একটা সাংবাদিক সম্মেলন
জাতিসংঘের নিচতলায়, তারপরে সত্যিকার অর্থে তখনকার যিনি জাতিসংঘ ভবনের ভবন নিচতলায় জাতিসংঘের মহাসচিব তখন কোফি আনান, তো তার সঙ্গে একটা সাক্ষাতের ব্যবস্থা ইত্যাদি করলাম, এবং তিনি অত্যন্ত খুশি হলেন। এবং তারপরে পরবর্তী সময়ে তার কিছুদিনের মধ্যেই তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ডক্টর মাহবুবুল হক প্রয়াত হন, এবং অধ্যাপক অমর্ত্য সেন, পাকিস্তানি অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবুল হক এবং আমাদের অধ্যাপক রেহমান সোবান, তারা সহপাঠী সতীর্থ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। তো মাহবুব কিছুদিন আগ থেকেই বলছিলেন যে অধ্যাপক অমর্ত্য সেন কিছুদিনের মধ্যেই নোবেল প্রাইজ পাবেন, এবং সেটা যখন এলো তখন তার বন্ধু মাহবুবুল হক নেই। তো এটা তাকে আমার মনে হয় যে আবেগের দিক থেকে অত্যন্ত আহত করেছিল। তো মাহবুবুল হক সাহেব যখন প্রয়াত হন তখন তার সম্মানে আমরা একটা বক্তৃতার আয়োজন করেছিলাম, যেটাতে অমর্ত্য সেনই একক একটা বক্তৃতা দিয়েছিলেন, এবং সেদিনের আমার ছবিও আছে তার সঙ্গে। এবং সেই বক্তৃতায় তিনি মাহবুবুল হকের প্রতি যে শ্রদ্ধা এবং একজন বন্ধুকে যেভাবে স্মরণ করেছেন, আমার কাছে মনে হয়েছে যে একজন মানুষ হিসেবে অত্যন্ত উঁচু মাপের একটা শ্রদ্ধার্ঘ। এবং মনে রাখতে হবে যে একজন ভারতীয় একজন পাকিস্তানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন, সহজ কাজ নয়। তো সেইটা আমাদেরকে খুব অনেকভাবে আপ্লুত করেছিল, এবং সেই বক্তৃতায় তিনি মাহবুবুল হকের যে অবদান এবং অমর্ত্য সেনের নিজের চিন্তা চেতনায় মাহবুবুল হক কীভাবে প্রভাবিত করেছেন সেই বিষয়গুলো এসেছিল। ডক্টর অমর্ত্য সেন নোবেল পুরস্কার পাওয়ার পর বাংলাদেশে এসেছিলেন এবং এর পরেও একাধিকবার এসেছেন। সময় বাংলাদেশে বিভিন্ন সংগঠন, এমনকি সরকারের পক্ষ থেকেও তাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল, এবং তাকে আমাদেরই একজন এই হিসেবেই তাকে বরণ করে নেওয়া হয়েছিল। বিশেষ করে তার যারা বন্ধু ছিলেন, অর্থনীতিবিদ বন্ধুরা, তারা বিভিন্ন আয়োজন করেছিলেন, একাধিক আয়োজন করেছিলেন। আর যে বিষয়টি জানার আপনার কাছে সেটা হলো যে তিনি নোবেল পুরস্কার পাওয়ার পরে প্রথমে বলুন যে তার কাজ সম্পর্কে যদি একটু বলেন, তার উল্লেখযোগ্য কাজ। আপনি দারিদ্র্য সম্পর্কে কথা বলেছেন, এর বাইরে ভারতীয় দর্শন, ভারতীয় অর্থনীতি, ভারতীয় চিন্তার বিষয় আছেন। তিনি একসময় নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে ছিলেন। হ্যাঁ, পরবর্তীকালে তিনি এই বিজেপি আসার পর এই পদ ত্যাগ করেন বা ত্যাগ করতে বাধ্য হন। এই পরবর্তীকালে তার কাজ নিয়ে যদি বলেন, তার রচনা নিয়ে। হ্যাঁ, তার দীর্ঘদিনের যে কাজ, যেটা একটু উল্লেখ করেছি, সত্যিকার অর্থে তার কাজের প্রথম দিককার যে বিষয়গুলো তার কাজের মধ্যে এসছে, তার মধ্যে হচ্ছে দুর্ভিক্ষ এবং দারিদ্র্য। এবং তিনি বাংলাদেশের ঠিক নন, পশ্চিমবঙ্গের যে 43 সালের যে দুর্ভিক্ষ, সেটাকে তিনি ব্যাখ্যা করতে চেয়েছেন এভাবে যে সেই দুর্ভিক্ষ কোনো খাদ্য সামগ্রীর ঘাটতি ছিল বলে হয়নি। তখন পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্যশস্য ছিল। সেই দুর্ভিক্ষ ঘটেছিল মূলত খাদ্য ব্যবস্থাপনা নিয়ে, এবং ঔপনিবেশিক যে শক্তি তখন পাক ভারত মহাদেশকে শাসন করছিল, তারা স্থানীয় সহযোগীদের মাধ্যমে খাদ্যশস্যকে গঙ্গার অন্য পাড়ে নিয়ে গিয়েছিল, এবং এর ফলে একটা কৃত্রিম খাদ্য সংকটের তৈরি হয়েছিল, এবং সেখান থেকে দুর্ভিক্ষ হয়েছে। তো তিনি বলতে চেয়েছিলেন যে এবং ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময়, এবং তিনি বলতে চেয়েছিলেন যে সম্পদে আয়ে যদি মানুষের প্রবেশাধিকার থাকে, সেটা একটা প্রাথমিক শর্ত দুর্ভিক্ষকে এড়ানোর। কারণ সেটা যদি না থাকে তাহলে খাদ্যদ্রব্য যতই থাকুক না কেন, সেখানে কিন্তু মানুষ খাদ্য সামগ্রীতে তার প্রবেশাধিকার পাবে না। এইটা একটা। আরেকটা জিনিস তিনি বারবার বলেছেন যে একটা গণতান্ত্রিক পরিবেশ দুর্ভিক্ষ এড়ানোর একটা পূর্বশর্ত, এবং তিনি এটাকে ব্যাখ্যা করেছেন এইভাবে যে দুর্ভিক্ষ হঠাৎ করে হয় না, দুর্ভিক্ষর আভাস পাওয়া যায়, এবং আগে থেকেই মানুষ, নীতি নির্ধারকেরা আঁচ করতে পারেন যে দুর্ভিক্ষ
কখন হবে, কোন দিক থেকে হবে, কী রূপ নেবে ইত্যাদি। তো তার ভাষ্যমতে একটা গণতান্ত্রিক পরিবেশ যদি থাকে, যেখানে সংবাদপত্রের স্বাধীনতা আছে, গণমানুষের কণ্ঠস্বরের স্বাধীনতা আছে, তখন কিন্তু এই জাতীয় সংবাদপত্র বা গণমাধ্যম এই যে খাদ্যের ঘাটতি আছে, এই যে খাদ্যের ক্ষেত্রে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে, এই জিনিসগুলোকে সামনে নিয়ে আসতে পারে। এবং সেটা যখন আনে, তখন একদিকে মানুষের একটা চাপ থাকে সরকারের দিকে, আবার সরকারের মধ্যেও যারা নীতি প্রণয়ন করেন বা যারা ব্যবস্থাপনায় থাকেন, তারা কিন্তু এই ব্যাপারে ব্যবস্থা নিতে পারেন। তার এই তত্ত্ব পরবর্তী সময় কিন্তু প্রমাণিত হয়েছে বিভিন্ন দুর্ভিক্ষে। আফ্রিকার ইথিওপিয়াতে যখন দুর্ভিক্ষ হয়েছে, সাব সাহারীয় আফ্রিকাতে যখন দুর্ভিক্ষ হয়েছে, তখন দেখা গেছে যে কোনো দুর্ভিক্ষেই কিন্তু খাদ্যের ঘাটতি ঠিক ছিল। তার বইকে আমাদের অনেক পরে 1974 সালে বাংলাদেশে যে দুর্ভিক্ষ হলো, এর কোনো উল্লেখ আছে বা এটার উপর তিনি আলোকপাত করেছেন কি? এটার উপরে আলোকপাত করেছেন। আমি মনে করি যে বাংলাদেশের দুর্ভিক্ষের উপরে একটি বিশেষ গবেষণা এবং একটা বিশেষ পুস্তক আছে মহিউদ্দিন আলমগীরের। এবং মহিউদ্দিন আলমগীরের যে সমস্ত তথ্য উপাত্ত, সেটার উপরে অধ্যাপক অমর্ত্য সেন আলোকপাত করেছেন। এবং আমার যতদূর মনে আছে যে সেই 43-এর দুর্ভিক্ষের সঙ্গে একটা তুলনামূলক আলোচনা ঠিক বলবো না, কিন্তু ওই পরিপ্রেক্ষিতকে আবার এখানে এনেও প্রতিস্থাপন করার চেষ্টা করে। এটা কি মহিউদ্দিন আলমগীর করেছেন? না, এটা অমর্ত্য সেন করেছেন। মহিউদ্দিন খান আলমগীর, হ্যাঁ, আমাদের যিনি মন্ত্রী ছিলেন তিনি নন। আচ্ছা, ইনি হচ্ছে ইনি বাংলাদেশ গবেষণা প্রতিষ্ঠানের গবেষক এবং গবেষণা পরিচালক ছিলেন মহিউদ্দিন আলমগীর। তো তার এটা, সুতরাং এই বিষয়টিও তার আলোচনায় বিভিন্নভাবে এসছে। পরবর্তী সময়ে আপনি যে প্রশ্নটি প্রথমেই করেছেন, যে এই দারিদ্র দুর্ভিক্ষ এখান থেকে শুরু করে তিনি আস্তে আস্তে মানব কল্যাণ, মানব উন্নয়ন এবং বিশেষত যেটাকে আমরা বলি যে সক্ষমতা তত্ত্ব, যে মানুষের সক্ষমতা বাড়াতে হবে, কারণ মানুষ তার দৈনন্দিন জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক সামাজিক জীবনে নানান রকমের পছন্দ বা বাছাই করে। আমি কি এই পথটি নেব না ওই পথটি নেব, আমি কি এই কাজটি করব না ওই কাজটি করব। এবং তার মূল কথা হচ্ছে তত্ত্বের যে আসলে উন্নয়নের মূল লক্ষ্য হচ্ছে যে মানুষের এই সক্ষমতাটা বাড়ানো, এবং মানুষের সক্ষমতা বাড়ানোর সঙ্গে তাকে সুযোগ তৈরি করে দেওয়া। এবং যখন মানুষের সক্ষমতা এবং সুযোগের মধ্যে একটা ভারসাম্য থাকবে, তখনই মানুষের উন্নয়ন কিন্তু একটা জায়গায় পৌঁছবে। তো সেখানে আবার তিনি বলেছেন যে সক্ষমতা মানে যে শুধুমাত্র আয়ে উপার্জনের সক্ষমতা তা নয়। সক্ষমতা মানে জ্ঞানের সক্ষমতা, সক্ষমতা মানে সুস্বাস্থ্যের সক্ষমতা, সক্ষমতা মানে অংশগ্রহণ এবং সেই সঙ্গে সঙ্গে কণ্ঠস্বরের স্বাধীনতা। সেইভাবে সুযোগকেও তৈরি করতে হবে কর্মনিয়োজনের মাধ্যমে, উপাদান উপকরণের মাধ্যমে, যত কম জটিলতা সেখানে থাকে সেটাকে দূরীকরণের মাধ্যমে এটা করতে হবে। তো এইখানে তিনি যেটা বলতে চেয়েছেন যে মানুষের কুশল একটা ব্যাপার, কিন্তু তার বাইরেও মানুষের রাজনৈতিক সচেতনতা, তার কণ্ঠস্বর এবং সেই সঙ্গে সঙ্গে তার যে অংশগ্রহণ সেটাকেও দেখতে হবে। এবং পরবর্তী সময়ে তার কাজ এটাকে ধরে আস্তে আস্তে দর্শনের দিকে গেছে। তার একটি বিখ্যাত বই যেটি আপনার সামনে আছে, দ্য থিওরি অফ জাস্টিস, যে আমরা যে ন্যায্যতা বলি সেই ন্যায্যতার তত্ত্ব কি হওয়া উচিত, কোনটি ন্যায্য, আইডিয়া অফ জাস্টিস, দ্য আইডিয়া অফ জাস্টিস, হ্যাঁ, আইডিয়া অফ জাস্টিস। তো ন্যায্য কোনটি ন্যায্য নয়, সেই ব্যাপারগুলো তিনি এখানে নিয়ে আসতে চেষ্টা করেছেন। এবং তিনি বলেছেন যে অর্থনীতি শুধুমাত্র একটা শুদ্ধ বিজ্ঞান বা সমাজ বিজ্ঞান চর্চা নয়, অর্থনীতির পেছনে একটা নৈতিক ভিত্তি থাকতে হবে এবং অর্থনীতি নীতি বহির্ভূত হতে পারে না, নৈতিকতা বহির্ভূত হতে পারে না। তো সেই পরিপ্রেক্ষিতে তিনি বারবারই উল্লেখ করেছেন যে মানুষের কল্যাণের জন্য এবং মানুষের উন্নয়নের জন্যে আমরা অর্থনীতি বা তার অর্থনৈতিক উন্নয়নের প্রতি দৃষ্টি দেব, কিন্তু সেই সঙ্গে সঙ্গে সমাজের নৈতিকতা, সামাজিক বন্ধন, এই ব্যাপারগুলোকে উপরেও আমরা। তিনি যে কল্যাণমূলক বা মানবিক রাষ্ট্রের কথা বলেছেন, তার তো এক ধরনের পরীক্ষা সোভিয়েত ইউনিয়ন, পরবর্তীকালে চীন, মানে সমাজতান্ত্রিক ব্যবস্থায় এক ধরনের পরীক্ষা হয়েছে।
কোথাও পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, কোথাও হয়নি। একটা অভিযোগ আছে তিনি কি এর মাঝামাঝি অবস্থানে ছিলেন, পুঁজিবাদী অর্থনীতি ব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থনীতি ব্যবস্থা। আর তিনি কিন্তু পুরোপুরি তার বই পড়লে বা তার গবেষণা করলে যে তিনি সমাজতান্ত্রিক অর্থনীতিবিদ ছিলেন তা নয়। আবার তিনি পুঁজিবাদকেও সমর্থন করেননি। এ ব্যাপারে যদি তার যে বিশ্লেষণ সেটা যদি একটু বলেন। আমার মনে হয় যে কথাটি আপনি বলেছেন যে কল্যাণমূলক রাষ্ট্র তিনি চেয়েছেন, সোভিয়েত ইউনিয়নের যে কল্যাণের দিকটা যদি আমি দেখি তাহলে পরে কিন্তু সেখানে বেশ কিছু ঘাটতি ছিল, এখন আমরা যেটা জানি। তো অমর্ত্য সেনের দুটো জিনিস এই বিষয়ে উল্লেখযোগ্য। একটা হচ্ছে তার সমস্ত চিন্তা চেতনা কিন্তু ব্যক্তিকেন্দ্রিক, মানুষকেই তিনি মনে করেছেন, ব্যক্তি মানুষকেই তিনি মনে করেছেন যে তার বিশ্লেষণের আধার, এবং সেখানেই তিনি মনে করেছেন যে মানুষের ব্যক্তি স্বাতন্ত্র্য, মানুষের ব্যক্তি স্বাধীনতা, মানুষের ব্যক্তি স্বাধিকার এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ব্যক্তির কণ্ঠস্বর, ব্যক্তির সক্ষমতা, ব্যক্তির যে যাচাই বাছাই, বিকাশ সেটা অত্যন্ত প্রয়োজন। আর দ্বিতীয় যে কথাটি বলেছেন যে মানুষের কুশল, অর্থাৎ তার যে বস্তুগত কুশলই সবচাইতে বড় নয়, সেখানে কণ্ঠস্বরের স্বাধীনতার কথা থাকতে হবে, অংশগ্রহণের স্বাধীনতা কথা থাকতে হবে। তখন এই ব্যাপারে তার সঙ্গে আমার নানান রকমের আলোচনা হয়েছে, এবং আমি বলেছি যে আপনি যদি ব্যক্তিকে যদি সত্যিকার অর্থে একক হিসাবে নেন বিশ্লেষণে, তাহলে পরে সমস্ত ব্যক্তিরকে যদি আমি উপরে ওঠাতে পারি তাহলে আঙ্কিক নিয়মেই কিন্তু সমাজ উপরে উঠে যাবে, কারণ ইত্যাদি, তাই নয়? কিন্তু আমার যেটা মতামত এবং যেটা নিয়ে তার সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে একটা সমাজে সব ব্যক্তির চিন্তা চেতনা একই সঙ্গে একই দিকে যাবে না, সেখানে নানান রকমের টানাপোড়েন থাকবে, সেখানে একজনের উন্নয়ন বা একজনের জাগতিক কুশল তৈরি করতে হয়তো আরেকজনের সুযোগটাকে কমিয়ে দিতে হবে, এই জাতীয় একটা টানাপোড়েন থাকবে। মূল কথা যেটা হচ্ছে যে ব্যক্তিগত যাচাই বাছাই বা ব্যক্তিগত পছন্দের যোগ করে করে সামাজিক পছন্দ করা যাবে না, কারণ এটা যোগের ব্যাপার না, কারণ এখানে নানান দিকে ব্যক্তি মানুষের বিষয়গুলো আসবে। এবং তার ফলে কিন্তু পরবর্তী সময় তিনি নিজেও এই বিষয়টি অনুধাবন করেছেন, এবং তিনি কিন্তু পরবর্তী সময় তার বইয়ের মধ্যে ওই যে কালেকটিভ চয়েস, অর্থাৎ যৌথভাবে যে একটা যাচাই বাছাইয়ের ব্যাপারটা আছে সেটা আছে। তো সেই দিক থেকে যদি আপনার প্রশ্নে আমি ফেরত যাই, তাহলে আমার মনে হয় যে মানে অমর্ত্য সেনের পক্ষে একেবারে শুদ্ধ সমাজতান্ত্রিক ব্যক্তি হওয়া সম্ভব না, ঠিক যেভাবে রবীন্দ্রনাথের পক্ষেও সম্ভব না। এটা সম্ভব নয় যে তারা ব্যক্তি মানুষের অধিকার স্বাধিকার এই ব্যাপারটিকে এত বেশি গুরুত্ব দিয়েছেন যে তারা কোনো অবস্থাতে যৌথতার কাছে ব্যক্তি মানুষের এই ব্যাপারটিকে আত্মসমর্পণ করতে দেবেন না। সুতরাং রবীন্দ্রনাথের পক্ষে সমবায় হওয়া সম্ভব ছিল, সমাজতান্ত্রিক নয়। অমর্ত্য সেনের পক্ষেও আমার মনে হয় যে সত্যিকার অর্থে কল্যাণের যে রাষ্ট্র সেটা ভাবার একটা অবকাশ ছিল, কিন্তু সমাজতন্ত্রী নয়। তার স্বপ্নের রাষ্ট্রের চিত্রটা কেমন ছিল? তার স্বপ্নের রাষ্ট্রের কথাটা হচ্ছে যে এখানে ব্যক্তির উন্নয়ন হবে, ব্যক্তির সক্ষমতা হবে, এক। 2 নম্বর হচ্ছে যে আমাদের আয় এবং আমাদের যে সমস্ত বস্তুগত যে সমস্ত উন্নতি সেগুলো প্রয়োজন, কিন্তু এটাই জীবনের শেষ কথা নয়, এটা হচ্ছে প্রাথমিক শর্ত, আবশ্যিক শর্ত, কিন্তু পর্যাপ্ত শর্ত নয়। আয়, উন্নয়ন, প্রবৃদ্ধি এগুলো যদি শেষ পর্যন্ত মানুষের জীবনের মধ্যে প্রতিফলিত না হয়, এগুলো যদি তাদের শিক্ষায়, সক্ষমতায়, তাদের স্বাস্থ্যে, তাদের অংশগ্রহণে, তাদের রাজনৈতিক সচেতনতার মধ্যে প্রতিফলিত না হয়, তাহলে পরে এই উন্নয়ন অনেকটাই ফাঁকা। এবং সেই দিক থেকে তিনি বারবারই বলেছেন যে এখানে রাষ্ট্রের একটা ভূমিকা আছে, কারণ রাষ্ট্রই এই জাতীয় পরিবেশ তৈরি করে, রাষ্ট্রই কল্যাণের বিষয়গুলোকে দেখতে হবে। কারণ এই যে পুঁজিবাদী যে ব্যবস্থার কথা আপনি বললেন, বা বাজার ব্যবস্থা যদি আমি বলি, তাহলে বহু মানুষ আছে যারা এই পুঁজিবাদীর ব্যবস্থা এবং বাজার
ব্যবস্থার মধ্যে ঢুকতে পারবে না। তারা ঢুকতে পারবে না এই জন্য যে তাদের কোনো রকমের প্রতিবন্ধকতা আছে শারীরিক বর্ণ। তারা ঢুকতে পারবে না এই জন্যে যে এখানে প্রবেশাধিকারের জন্য যে জাতীয় পুঁজি, যে জাতীয় ক্ষমতা, যে জাতীয় প্রবেশাধিকারের শর্ত মানা দরকার সেগুলো মানুষের নেই। এটা আমরা এখনকার সমাজেও দেখতে পাচ্ছি যে আয়, সম্পদে, উপাদানের উপকরণে প্রান্তিক মানুষ ঢুকতে পারছে না। তো তার যে কল্যাণমূলক রাষ্ট্রের যে ধারণা, সেখানে যে সরকার এমন একটি কাঠামো তৈরি করবে যেখানে সুযোগের ক্ষেত্রে একটা সম অধিকার থাকবে। তারপরে সুযোগের ক্ষেত্রে সম অধিকার থাকার পরে এবং সেখানে প্রতিযোগিতার জায়গাটা যদি আপনি সমতা সম্পন্ন করে দেন, তারপরেও কিন্তু ভেদাভেদ হবে। কারণ ভেদাভেদটা হবে, আপনি যে মেধা নিয়ে জন্মেছেন আমি তো সেই মেধা নিয়ে জন্মিনি। আমাদেরকে একই সুযোগ দেওয়া, একই জায়গায় প্রতিযোগিতা করার মতো একটা ব্যবস্থা করে দেওয়ার পরেও আমরা ঠিক ওই সুযোগটাকে আপনি যেভাবে ব্যবহার করতে পারবেন আমি সেভাবে ব্যবহার করতে পারবো না। কারণ কোনো মেধা, কোনো সক্ষমতা নিয়েই আমরা জন্মগ্রহণ করি এবং সেটা যে বিধাতা সবাইকে সমানভাবে দিয়েছেন এটা ভাবার কোনো কারণ নেই। আবার বাংলাদেশ প্রসঙ্গে আসি। তিনি যে কোনো বক্তৃতা, বিবৃতি এবং বিশ্লেষণে বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন, বিশেষ করে 90 দশকের পর থেকে। এবং এখানকার সমাজ সাম্প্রদায়িক পরিস্থিতি তখন যে অবস্থায় ছিল সেটাও প্রশংসনীয় দৃষ্টিতে দেখেছেন এবং তার ভারতকে তিনি ভারতের অনেক বিষয়ে বলেছেন যে বাংলাদেশকে শিক্ষা নেওয়া উচিত। বাংলাদেশ নিয়ে আপনার ব্যক্তিগত পর্যায়ে যে আপনার সঙ্গে যে আলোচনা হয়েছে, কথা হয়েছে, আমরা তো বিবৃতিতে দেখেছি বা কোনো সাক্ষাৎকারে, আপনি সেখানে যদি একটু আমাদের দর্শকদের কিছু বলেন। আমার মনে হয় যে বাংলাদেশ সম্পর্কে অমর্ত্য সেনের চোখে বাংলাদেশ, হ্যাঁ সেটাই, বাংলাদেশ সম্পর্কে যে আলোচনা হয়েছে এবং তিনি যেভাবে বাংলাদেশকে দেখেছেন তার একটা তো স্মৃতিচারিতার দিক আছে, সেটা বাদ দিলাম। কিন্তু এই অর্থনৈতিক উন্নয়ন, এখানকার পরিস্থিতি, এখানকার সমাজ, এ সম্পর্কে যে আলোচনা হয়েছে, নারীর ক্ষমতায়ন, হ্যাঁ নিশ্চয়ই। তো সেই ব্যাপারে তার প্রথম কথা ছিল যে তিনি প্রথমে খুব ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশের সৃজনশীলতা, অর্থাৎ মানুষের সৃজনশীলতা এবং সৃষ্টিশীলতার উপরে। তিনি দুটি কথা আমাকে প্রায় বলতেন যে মানুষ তার গ্রামের বাইরে আসেনি, সেই মানুষ কিন্তু এখান থেকে সরাসরি মধ্যপ্রাচ্যে চলে গেছে এবং সেখান থেকে সে উপার্জন করে সেই টাকা, সেই বৈদেশিক মুদ্রা বাংলাদেশে পাঠাচ্ছে। এটা একটা বিশাল তার কাছে সৃজনশীলতা, সৃষ্টিশীলতা এবং বাংলাদেশের মানুষের যে সংযম্যতা, সেটা তার কাছে বিশাল বলে মনে হয়েছে। ঠিক তেমনিভাবে তিনি নারীদের অংশগ্রহণ, বিশেষত পোশাক শিল্পে, সেটা থেকে তিনি বৃহত্তর দৃষ্টি থেকে দেখেছেন। তিনি এটাকে শুধুমাত্র কর্মনিয়োজনের দৃষ্টি থেকে দেখেননি, তিনি এটাকে সত্যিকার অর্থে বিভিন্ন সামাজিক যে সমস্ত সূচক বা সামাজিক দিক আছে তার উপরে একটা ইতিবাচক প্রভাব পড়েছে বলে তিনি মনে করেছেন এবং তিনি এটাকে নারীর ক্ষমতায়নের দিক থেকেও বিবেচনা করেছেন। তো এটা গেল একটা দিক। দ্বিতীয়ত যে জায়গাটায় এসে তিনি খুব প্রশংসা করেছেন সেটা ওই যে সামাজিক সূচকে। যখন তার সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে তখন বাংলাদেশের প্রত্যাশিত গড় আয়ু 73-এ পৌঁছেছে, ভারতের তখনও 70। আলাপ আলোচনার সময় তিনি বলেছেন যে বাংলাদেশে যে অনূর্ধ্ব 5 বছরের শিশু মৃত্যুর হার আমরা 21-এ নামিয়ে আনতে পেরেছি, ভারতে তখনও সেটা 34। তো এই যে এর পেছনে তিনি যেটা বলতে চেয়েছেন যে বাংলাদেশ অনেক সার্থকভাবে কম মাথাপিছু আয় নিয়ে সেই আয়টাকে রূপান্তরিত করতে পেরেছে সামাজিক উন্নয়নের কাজে। সুতরাং তার অর্থনৈতিক উন্নয়ন শুধু অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তার অর্থনৈতিক উন্নয়ন সেটা রূপান্তরিত হয়েছে সামাজিক ব্যাপারে। এই কথাটা তিনি বারবারই বাংলাদেশ সম্পর্কে কিন্তু বলেছেন। বাংলাদেশ সম্পর্কে এই যে সামাজিক বন্ধন যেখানে তিনি শঙ্কা প্রকাশ করেছেন, সেটা হচ্ছে যে বাংলাদেশে তার শৈশবে বা পরবর্তী সময়ে তিনি বাংলাদেশকে দেখেছেন, বাংলাদেশের ভেতরের যে সামাজিক ব্যাপারগুলো যেগুলো দেখেছেন, সেখানে তিনি মনে করেছেন যে বাংলাদেশের সামাজিক বন্ধন অত্যন্ত বড়
এবং অত্যন্ত দৃঢ়। দৃঢ় দৃঢ় এবং তিনি বারবার বলেছেন যে বাংলাদেশের মতো একটা সমাজে মানুষ সবসময় রাষ্ট্র এবং সমাজের মধ্যে একটা পার্থক্য করেছে। রাষ্ট্র রাষ্ট্রের জায়গায় আছে, রাজায় রাজায় যুদ্ধ হয়েছে, রাজ্যের সীমানা বদল হয়েছে, কিন্তু সামাজিক যে কাঠামো, সেই সামাজিক কাঠামোর মধ্যে কিছু কিছু মূল্যবোধ, কিছু কিছু সম্পৃক্ততা এমনভাবে গড়ে উঠেছে যে বাংলাদেশের সমাজ যৌথভাবে যূথবদ্ধভাবে সামনে এগিয়ে চলে গেছে। এই জিনিসটি তিনি বারবার প্রশংসা করেছেন বাংলাদেশে। পরবর্তী সময়ে তিনি কিন্তু অত্যন্ত ব্যথিত হয়েছেন যখন সাম্প্রদায়িক হানাহানি হয়েছে, যখন সন্ত্রাস সহিংসতা হয়েছে এবং হ্যাঁ, তো তখন তিনি বলেছেন যে এটা তো সত্যিকার অর্থে বাংলাদেশের যে একটা বজায়যোগ্য যে উন্নয়ন সামনে নিয়ে যাওয়ার ব্যাপারে, সেটা এটাকে এখানে বারবার কিন্তু এখানে আঘাত করবে। আপনার সাথে সর্বশেষ কবে কথা হয়? আমার সাথে সর্বশেষ কথা হয়েছে খুব সম্ভবত বছর খানেক আগে, এবং এর আগেও আমি যখন 2018 দিকে, যখন তিনি খুব একটা বস্টনের থেকে বেরোন না, তখন কিন্তু আমি প্রায়শই যেতাম, মানে হয়তো 1 মাসে একবারও হলেও আমি ওই বস্টনে যেতাম। তার একটা বিশেষ রেস্তোরাঁ ছিল পছন্দের, সেই কোণার টেবিলে বসে আমরা ঘন্টার পর ঘন্টা আলাপ করেছি। শেষ কথা হয়েছে বছরখানেক আগে। তিনি বাংলাদেশের একটি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং সেই সম্পৃক্ততা থেকে বিষয়ের ওপরে সেই প্রতিষ্ঠানটি একটি অমর্ত্য সেন বক্তৃতা মালার আয়োজন করেছিলেন এবং তার প্রথম বক্তৃতা অমর্ত্য সেন দিয়েছেন, দ্বিতীয় কিংবা তৃতীয় বক্তৃতা আমি দিয়েছিলাম। তো সেই ব্যাপারে অনেকক্ষণ মানে আলাপ হয়েছে। ভারতের, তিনি তো অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভারতের স্বপ্ন দেখতেন। ভারতে বর্তমান যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তিনি বহুবার বলেছেন যে এই ভারত আর তার স্বপ্নের ভারত এক নয়, এবং বিজেপি সরকারের সঙ্গে তার একেবারেই ব্যক্তিগত পর্যায়ে, যেটি শান্তিনিকেতনের তার বাড়ি নিয়ে বিরোধ হয়েছে, তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে আর আচার্য পদ রাখেননি বা রাখতে পারেননি, এবং রাজনৈতিকভাবে তাকে আক্রমণও করা হয়েছে ওই সরকারের নীতি নির্ধারকদের পক্ষ থেকে। এই বিষয়ে আপনার সঙ্গে কোনো মতবিনিময় হয়েছে কিনা, বা তার এই যে ব্যথিত চিত্তের যে তিনি রক্তাক্ত হয়েছেন, এবং তার বিভিন্ন বক্তৃতা বিবৃতি দেখেছি, বিজেপির উত্থানকে তিনি কিভাবে দেখেছেন? এটা দুটো দিক থেকে বলি। বিজেপির যে উত্থান, এবং শুধু বিজেপি দল হিসাবে নয়, যে মতবাদ নিয়ে তাদের উত্থান, একটা দক্ষিণপন্থী মতবাদ নিয়ে, যেটা তিনি মনে করেছেন যে এটা ভারতীয় সমাজের, আমি রাষ্ট্রের বলছি না, সমাজের যে অসাম্প্রদায়িক একটা চিত্র, এবং ভারত যেখানে সেই রাষ্ট্রের ধর্ম নিরপেক্ষতা নিয়ে সবসময় গর্ব অনুভব করে, এটার উপরে একটা আঘাত বলে তিনি মনে করেছেন। এবং এটা তাকে ব্যথিত করেছে নানান দিক থেকে, এটা তাকে শঙ্কিতও করেছে যেটার ফল কী হবে। আমি একটা শুধু ঘটনার কথা বলি। আমি ঠিক ভুলে গেছি কোন নির্বাচনে, বিজেপি আবার পুনর্নির্বাচনে বা কোনো একটা নির্বাচনে তিনি একদিনের জন্য ভারতে এসেছিলেন নির্বাচনের ঠিক আগে আগে, এবং সেই দীর্ঘ পথযাত্রা, অর্থাৎ বস্টন থেকে বা আমার ঠিক মনে নেই লন্ডন থেকে হতে পারে, দীর্ঘ পথযাত্রায় একদিনের জন্য এসে চলে গেছেন। আমার মনে আছে যে আমরা কয়েকজন বলেছিলাম যে এটা একদিনের জন্য মাত্র। তখন তিনি একটা কথা বলেছিলেন, সেই কথাটাই বলতে চাই। তিনি বলেছিলেন যে আমি আমার ভোট দিতে চাই, আমি ভোট দিতে যাচ্ছি। তো তখন আমরা একটু মুখ চাওয়াচাই করলাম যে একটা লোক তার ভোট দিতে ওইখান থেকে। তখন তিনি বলেছিলেন যে রবীন্দ্রনাথের কথা নিয়েই, আমার যেটুকু সাধ্য করিব তা আমি, অর্থাৎ আমার একটা ভোট আমি জানি, কিন্তু এই একটা ভোট যদি কোনো রকমের পরিবর্তন কোনো জায়গায় করতে পারে, আমি আমার ভোটাধিকার প্রয়োগ করব। তো এই কথাটা আমি বললাম এই কারণে, আমার কাছে মনে হয়, সেটা আমার ব্যক্তিগত মতামত, যে বিজেপির উত্থানকে রোধ করার জন্য যা কিছু করা দরকার, সেটা লেখালেখির মাধ্যমে হতে পারে, বক্তৃতার মাধ্যমে হতে পারে, তার
ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে হতে পারে, সেটা কিন্তু তিনি করেছেন। শান্তিনিকেতনে তার বাড়ি নিয়ে একটা বিরোধ তৈরি হয়েছিল ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে, সেটি কিভাবে, আপনি কতটুকু জানেন? আমি যেটা জানি, মীমাংসা কি হলো? হ্যাঁ, আমি যেটুকু জানি সেটা সংবাদপত্রের মাধ্যমে। শান্তিনিকেতনে তার যে বাড়ি সেটা আসলে তার বাবার বাড়ি, মানে বাবার বাড়ি, বাড়িটির নাম প্রতীচি, এবং আপনি এখনো গেলে তার ডান দিকের যে স্তম্ভটি, অর্থাৎ ফটকের যে স্তম্ভ, তার উপরে লেখা আছে মিস্টার এটি সেন, আশুতোষ সেন। তো আমি যতটুকু জানি সংবাদপত্রের মাধ্যমে, সেখানে বলা হয়েছিল যে তিনি নাকি তার বাড়ির যে চৌহদ্দি নির্ধারণ করেছেন, দেয়াল তুলেছেন, সেখানে 2 হাত বা 3 হাত জায়গা পাশের বাড়ি থেকে তিনি নিয়েছেন। এইটুকুই আমি সংবাদপত্রে দেখেছি, এবং এটা নিয়ে প্রচুর রকমের আলোচনা হয়েছে, এবং সবাই মনে করেছেন যে এটা বাড়ি বিষয় নয়, এটা অতিরিক্ত জায়গা নিয়ে নেওয়া বিষয় নয়, এটা হচ্ছে তাকে অপদস্থ করা এবং হয়রানি করা। এটা শেষ পর্যন্ত কি হয়েছে আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে শেষ পর্যন্ত কোনো না কোনোভাবে এটার একটা মীমাংসা হয়েছে। যদি ভুল না হয়ে থাকে তাহলে পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তখন যারা ছিলেন তারাও বোধহয় এখানে হস্তক্ষেপ করেছিলেন, এবং তার পক্ষে এটার একটা মীমাংসা হয়েছে। একটি বিষয়, ইউএনডিপিতে আপনি যখন ছিলেন, আপনি কনিষ্ঠ সদস্য সম্ভবত, পাকিস্তান থেকে ছিলেন মাহবুবুল হক, ভারত থেকে অমর্ত্য সেন, বাংলাদেশ থেকে আপনি। এই যে ত্রয়ীর যে একটা বন্ধন এবং আলোচনা সমালোচনা এবং এক ধরনের, আপনারা কিভাবে দেখেছেন এই ব্যক্তিগত আলাপে এবং কর্মসূত্রে, যে আপনার দূর থেকে, এক হচ্ছে যে আমরা যখন আমার মাতৃভূমিতে থাকি তখন একভাবে দেখা, সীমান্ত একভাবে দেখা, আর দূর থেকে আর একভাবে দেখা, আর এই পুরো ভারত ছিল একসময় অভিন্ন সীমান্তের মধ্যে। এসব নিয়ে আপনাদের কোনো স্মৃতিচারণ বা কোনো অনুভূতি আছে কিনা? এটা খুব সুন্দর প্রশ্ন, কারণ আমরা প্রত্যেকেই 3টে ভিন্ন দেশ থেকে এসেছি, কিন্তু যেটা আপনি বললেন যে একটা সময় তো এটা অভিন্ন দেশ ছিল, এবং এই অভিন্নতার কারণে বহু জিনিস অভিন্ন ছিল আমাদের চিন্তা চেতনায়, আলাপ আলোচনায় ইত্যাদিতে। তো ঢাকায় ট্রেনে উঠে লাহোরে যেতে পারতাম। হ্যাঁ, নিশ্চয়ই। তো আমাদের আলোচনায় যেটা এসছে, এক হচ্ছে যে আমরা 3জনেই যদিও ভিন্ন ভিন্ন দেশের মানুষ, তো চিন্তা চেতনার দিক থেকে আসলে কাজের সূত্রে বা বুদ্ধিভিত্তিক চর্চার মাধ্যমে আমরা 3জনেই বিশ্ব নাগরিক। অতএব আমরা আমাদেরকে শুধুমাত্র আমার দেশ বা ভারত বা কিংবা ডক্টর মাহবুবুল হকের কাছে পাকিস্তান দেখিনি। আমাদের এই দেশের যে সমস্ত সমস্যাগুলো, সেগুলো উঠে এসছে, এটা উঠে আসেনি তা নয়, সমস্যা উঠে এসছে, ঐতিহাসিক যে উত্তরণ এই ব্যাপারগুলো সেগুলো উঠে এসছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমরা আবার বৈশ্বিক একটা বীক্ষণের মাধ্যমেও এই দেশগুলোকে দেখেছি, এই 3টে দেশকে দেখেছি। তবে আমার মনে হয় যে আমাদের এই যে পাক ভারত উপমহাদেশের প্রতি আমাদের 3জনেরই এক ধরনের মমত্ববোধ নিশ্চয়ই থাকবে, এবং আমরা এই যে দক্ষিণ এশিয়ার যে বঞ্চনা, দারিদ্র্যের যে বঞ্চনা, অসমতার বঞ্চনা, নারীদের ক্ষেত্রে যে সমস্ত বঞ্চনা রয়েছে, যেমন রক্তশূন্যতা নারীর, অপুষ্টি নারীর, সেটা সারা বিশ্বের মধ্যে দক্ষিণ এশিয়াতে এবং গৃহবন্দিত্ব, হ্যাঁ, সবচেয়ে বেশি। এবং এটা সবচেয়ে খারাপ, যেটা নিয়ে আমরা খুব আলোচনা করেছি, যেটা আন্তঃপ্রজন্মে চলে যায়, মায়ের থেকে সন্তানে, সন্তান থেকে তারপরে তার সন্তানে, এভাবে চলে যায়। এই আলোচনাগুলো এসেছে। তবে একটা জায়গায় আমার মনে হয় যে আলোচনাটা অনেকটাই মাহবুবুল হক এবং অমর্ত্য সেনের মধ্যে সীমাবদ্ধ ছিল, কারণ মনে রাখতে হবে যে ভারত পাকিস্তানের যে রসায়ন সেটা ভিন্নতর, বাংলাদেশ একটু দূরে আছে আর কি। তো সেই সমস্ত ব্যাপারে আলোচনা হয়েছে। যেমন একটা ঘটনার কথা মনে আছে, 98 সনে খুব সম্ভবত, বা 97 হতে পারে, যখন পাকিস্তান তার পারমাণবিক বোমা বিস্ফোরণ করলো, খুব সম্ভবত 97 কিংবা 97।
হ্যাঁ, তো তখন 92 হতে পারে, হ্যাঁ 98 তখন কিন্তু একটা বড় আলোচনায়, যেটা আমি সূত্রপাত করেছিলাম, যে এই যে ভারত এবং পাকিস্তান, যেখানে এত হতদরিদ্র মানুষ বসবাস করে, যেখানে বঞ্চনার কোনো শেষ নেই, সেখানে এই দুটো দেশ এই যে পারমাণবিক বোমার একটা লড়াই শুরু করেছে, এটা তো কারো জন্য শুভ হবে না। একটা হচ্ছে যে নিরাপত্তার দিক থেকেও শুভ হবে না, এটাকে আমি অনেকটা দেখেছি মর্যাদার লড়াই হিসেবে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে শ্রেষ্ঠত্বের লড়াই, শ্রেষ্ঠত্বের লড়াই, হ্যাঁ নিশ্চয়ই সেটা হতে পারে, সেটা হবে না। এবং এর ফলে যে পরিমাণ অর্থ এটার পেছনে ব্যয় করা হবে, সেই পরিমাণ অর্থ কিন্তু আপনি যদি সামাজিক সেবার ক্ষেত্রে ব্যয় করেন, তাহলে বহু মানুষকে কিন্তু আপনি জীবনযাত্রার মানে উপরে নিয়ে আসতে পারবেন। তো এই সব প্রেক্ষিত থেকে এই তিনটে দেশ, উপমহাদেশের অতীত, সেটা নিয়ে আলোচনা হয়েছে। এবং সেই আলোচনায় কিন্তু অনেক সময় বার্মাও ঢুকে গেছে খুব স্বাভাবিকভাবেই, কারণ বার্মাও এটার অংশ ছিল। এবং আমার দিক থেকে বার্মার সঙ্গে একটা সম্পৃক্ততা, এবং যেটা আমি উল্লেখ করেছি যে আমার পিতামহ এক সময় বার্মায় রেঙ্গুনে ব্যবসা করতেন। এবং সত্যিকার অর্থে আপনি যদি বাংলাদেশে দেখেন, তাহলে বাংলাদেশের যশোর, কুষ্টিয়া, খুলনা এই অঞ্চলের লোক, তাদের সম্পৃক্ততা ছিল কলকাতার সঙ্গে। কিন্তু চট্টগ্রাম, নোয়াখালী, তাদের কিন্তু সংযোগ ছিল রেঙ্গুনের সঙ্গে। তো সেই ব্যাপারে আমরা অনেক সময় বার্মার প্রসঙ্গ নিয়ে এসেছি। তারপরে বার্মায় যে জাপানি সৈন্যরা একেবারে বার্মার কাছাকাছি চলে এসেছিল, এবং এইখানে একটা শরৎচন্দ্রের সেই যে হ্যাঁ মিয়ানমার সফর বা বার্মা, তখন এবং শরৎচন্দ্র তো একটা সময় রেঙ্গুনে কাটিয়েছেন, এবং তার যে সেই এবং এই যে নিয়ে আসা, এই যে বার্মার সৈন্যরা প্রায় সীমান্তে চলে এসেছিল, ইম্ফল পর্যন্ত চলে আসছিল। হ্যাঁ, তো তখন সেই সময়ে কিন্তু এই দুর্ভিক্ষের সূচনাটা আস্তে আস্তে শুরু হয়। এবং তখন ভয় ঢুকে গেল যে এই বর্মী সৈন্য, মানে জাপানি সৈন্যরা যদি কলকাতা দখল করে ফেলে কি হবে। তখনই কিন্তু এই খাদ্যশস্য সরানো শুরু হলো, এবং তার মধ্যে নানান রকমের উদ্দেশ্য প্রণোদনা নিয়ে এই খাদ্যশস্য সরানো শুরু হলো, এবং সেটাই অনেকটা এই দুর্ভিক্ষের সূচনা করে। ভবিষ্যতেও আবারও কথা বলবো। একজন অনন্য সাধারণ অর্থনীতিবিদ এবং মানুষ অমর্ত্য সেন সম্পর্কে আপনার আলাপচারিতায় আমরা অনেক কিছু জানতে পারলাম। আমাদের দর্শক শ্রোতারাও আশা করি তারা মানে এর থেকে অনেক কিছু তারা নতুন চিন্তার খোরাক পাবেন, এবং একজন ভালো মানুষ, একজন মহৎ মানুষের যে দেশ ভাবনা নয়, মানব ভাবনা, সে সম্পর্কে তারা জানতে পারবেন। আপনাকে চর্চার পক্ষ থেকে আবারও ধন্যবাদ, শুভেচ্ছা, কৃতজ্ঞতা।